গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ভিনল্যান্ড সাগার সিজন 2 এর 11 নম্বর এপিসোড সম্পর্কে জানবো এবং আজকের যে এপিসোড ভাই মানে সিরিয়াসলি পুরোপুরি বাস্তবমুখী। এবং আজকের এপিসোড দেখে আমি যেটা বুঝলাম যে আমাদের সমাজের কিছু কিছু বিষয় হাজার হাজার বছর আগে থেকে একইভাবে চলে আসছে। মানে দুর্বলরা ক্ষমতাশালীদের সাথে সম্পর্ক রাখতে চায়, কিন্তু ক্ষমতাশালী যারা থাকে বা ক্ষমতায় যারা থাকে তারা কখনোই দুর্বলদের প্রতি আন্তরিক হয় না। তাদের স্বার্থে তারা যে কোনো কিছু করতে পারে। মানে আজকের পর্বটা দেখলে তুমি বুঝতে পারবে অনেক কিছু। তো এপিসোডের শুরুতে আমরা একজন দাসীকে দেখি, সে মহল থেকে বের হয়ে এসে বলে, এখানে আসুন রাজকুমারী। ওখানে মহারাজার উলফ লড়াই করছে। আর তখন অ্যাস্ট্রয়েড বলে, তুমি কি ঠিক বলছো? অ্যাস্ট্রয়েড মানে আর কি রাজকন্যা, কিন্তু আমি তো বিশ্বাসই করতে পারছি না। আর এইদিকে আমরা দেখি কোনটকে হাঁপাতে, আর উলফ কোনটের দিকে হামলা করতে আসে, কিন্তু কোনট ওই হামলা থেকে বেঁচে উল্টো উলফের উপর হামলা করে। কিন্তু উলফ করে কি সেই হামলা থেকে বেঁচে কোনটের দিকে ঢাল দিয়ে হামলা করে। আর এটা দেখে তো তোমার অ্যাস্ট্রয়েড ঘাবড়ে যায়। আর তখন উলফ তার দিকে এগিয়ে এসে ধাক্কা দেওয়ার জন্য, আর তার আগে ঢাল সামনে রাখে, কিন্তু কোনট ওই হামলা থেকে আবার বেঁচে যায়। তো এই লড়াই দেখে অ্যাস্ট্রয়েড বলে, এগুলো কি আসল তরোয়াল? আর দাসী তখন বলে, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। তো অ্যাস্ট্রয়েড তখন বলে, এরকম ভাবে প্র্যাকটিস করা কি ঠিক হচ্ছে? ওদের দুজনের মধ্যে কারো যদি তরলে আঘাত লাগে তাহলে তো অনেক খারাপ ভাবে আহত হয়ে যাবে। আর তখন সেখানে গুন্নার চলে আসে। কেমন আছেন রাজকুমার অ্যাস্ট্রয়েড? তো অ্যাস্ট্রয়েড তখন বলে, আমি পুরোপুরি ভয় পেয়ে আছি, তারা যদি কোনো আঘাত পায়। তো গুন্নার তখন বলে, মহারাজ অনেক পরিশ্রম করছে, আপনি চিন্তা করবেন না। আর তাছাড়া উলফ অনেক ভালো তরলবাজ, আর সে তার তরলের ব্যবহার খুব ভালো মতোই জানে, কিন্তু পুরো শক্তি দিয়ে লড়াই করছে না যাতে মহারাজ আঘাত না পায়। তো অ্যাস্ট্রয়েড তখন বলে, উলফকে দেখে তো মনে হচ্ছে না যে ও পুরো শক্তি দিয়ে লড়ছে না। আর এটা আমি বিশ্বাসই করতে পারছি না যে আমার যে ভাই প্রথমে তরল ছুতে ঘৃণা করতো সেই ভাই এখন লড়াই করছে। তো এটা শুনে গুন্নার বলে, আপনার ভাইয়ের খানদানি রক্ত ইংল্যান্ডে জেগে উঠেছিল, আর এটা অনেক ভালো একটা ব্যাপার, কারণ একজন রাজাকে অনেক শক্তিশালী হতে হয়, কারণ নর্থের লোকেরা দুর্বল লোকদের কথা শুনতে চায় না। আর এদিকে আমরা দেখি রাজকুমার কানট ক্লান্ত হয়ে পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকে। আর তখন উল বলে, ক্লান্ত হয়ে পেছনে দাঁড়ানো আপনার পুরনো একটা অভ্যাস মহারাজ, পিছনে সরে যাওয়া মানে লড়াইতে হেরে যাওয়ার সমান কথা। আর একজন রাজা তার নিজের শত্রুদের কেটে সামনে এগিয়ে যায়, আর আপনার শত্রু এবং আপনার সাথী দুজনে আপনাকে দেখতে থাকে আপনি কিভাবে লড়াই করছেন। তো কানট তখন বলে, হ্যাঁ আমিও তো জানি, অ্যাস্ট্রয়েডও দেখছে আমাদের লড়াই, আর আমি জানি তুমি এই বিষয়টা খেয়াল করেছো, আর এই কারণে তুমি আরো বেশি বেশি ভয়ঙ্কর হামলা করছো। তখন উল বলে, মহারাজ আপনি আবার শুরু করেছেন, কিন্তু এইবার আমি আপনার ফাঁদে পা দেবো না। কানট তখন বলে, আমি যা বলেছি ভুলে যাও। কিন্তু তোমার কি মনে হয় না অ্যাস্ট্রয়েড যার সাথে দাঁড়িয়ে কথা বলছে তার পুরো মনোযোগ সেদিকে চলে গিয়েছে? তো অ্যাস্ট্রয়েড কার সাথে কথা বলছে এটা দেখার জন্য যখনই উল্ফ তাকায় ওই দিকে, তখনই উলফের দিকে একটা ঢাল আসে। তো উলফ ওই ঢাল তো থামিয়ে দেয়, কিন্তু কনট তখনই দ্রুত এসে তরল উলফের গলায় ধরে। তো উলফ তখন বলে, আমি হার মানছি। তো এটা দেখে ওখানে সবাই তালি বাজাতে শুরু করে, আর অ্যাস্ট্রয়েডও প্রশান্তির নিঃশ্বাস ছাড়ে। তো এখানে কি বুঝলে যে কানট খুব চালাক, এবং উলফ হয়তো ওর বোনকে পছন্দ করে এটা কানটও জানে আর কি। তো যাই হোক, তারপর একজন বলে ওঠে যে ভালোই হয়েছে, 5 ম্যাচের 4 ম্যাচ রাজকুমার কানট হেরে গিয়েছে, কিন্তু লাস্টের ম্যাচটা তো জিতেছে, উলফকে হার বানিয়েই দিয়েছে। আর এদিকে আমরা দেখি কানট কারিকে নিজের তরল আর গ্লাভস খুলে ছুঁড়ে ফেলে দেয়। আর উলফ তখন বলে, মহারাজ আমি আপনাকে কতবার বলেছি যে এভাবে আপনি আপনার তরল ফেলে দিবেন না। কিন্তু তখনই গুন্নার এসে বলে, মহারাজ অনেক সুন্দর লড়াই ছিল এটা, মানে বুঝতেই পারছো মহারাজ পাম্পট্টি দেওয়ার অভাব নেই। আর তখন কানট তাকে জিজ্ঞাসা করে, তোমার কি চাই গুন্নার? তো গুন্নার তখন বলে, আমার কিছু চাই না মহারাজ, আপনি যে ডকুমেন্টস গুলো রেডি করতে বলেছিলেন সেগুলো রেডি করেছি, আপনি যখন ফ্রি হয়ে যাবেন তখন আমি আপনার রুমে নিয়ে ডকুমেন্টস গুলো দেখাবো। এরপর আমরা দেখি কানটের রুমে গুন্নার গিয়ে বলে যে এই এলাকা তো সেরকম বড়লোক মানুষই নেই, আর আমরা যদি বড়লোক মানুষদের উপর ট্যাক্সও দিই সর্বোচ্চ হবে একটা মানুষের কাছ থেকে বছরে 3000 পাউন্ড নেওয়া যেতে পারে। তো এই জন্য আমাদের বর্তমানে ট্যাক্স বাড়ানো ছাড়া আর কোনো রাস্তা নেই। আর এখানে আমি যেটা দেখেছি, এখানে যতগুলো আপনার বড়লোক রয়েছে তার মধ্যে সোয়ারকেলের ছেলে ক্যাটেল অনেক বড়লোক একটা কৃষক, তার কাছে দক্ষিণ অনেক জমি রয়েছে। আর ক্যাটেলকে তোমরা তো চিনতেই পারছো, মানে আমাদের থরফিনের মালিক। তো কানট তখন জিজ্ঞাসা করে, এই পরিবারের কাছে কি নিজস্ব কোনো মিলিটারি ফোর্স রয়েছে? এরকম কোনো তথ্য তো দেখতে পাচ্ছি না। গুন্নার তখন বলে, এরকম বলাটা তো মুশকিল, আমাদের সেখানে গিয়ে জানতে হবে। তো কানট তখন বলে, আমার এই সম্পর্কে দ্রুত তথ্য লাগবে, দ্রুত খোঁজ খবর নাও, আর এটা রিপোর্টে আমাকে দাও। তো এটা শুনে গুন্নার বলে, ঠিক আছে মহারাজ, আর তাছাড়া আপনি যখন ডেনমার্কের রাজা হবেন তারপর আমরা খুব তাড়াতাড়ি ট্যাক্স বাড়িয়ে দেবো, কিন্তু আমার মনে হয় ডেনমার্কের সাধারণ জনগণ এটার বিরোধ করবে। আর তখন রাজকুমার কানট বলে যে সরকার এই সবকিছু করার থেকে থামাবে, কিন্তু আমাদের কাছে আরো রাস্তা রয়েছে। আর তখন ন্যারেটর ভয়েসে বলে যে ইংল্যান্ডের রাজা হওয়ার পরে কানটের সামনে একটা নতুন সমস্যা এসে পড়েছিল, সেটা ছিল হচ্ছে টাকার সমস্যা। কারণ ইংল্যান্ডের উপর কবজা করার পরে কানট একটা বিশাল সংখ্যার ড্যানিশ আর্মি নিয়ে সেখানে রেখেছিল, আর ওই আর্মির খরচগুলো দিত সে ইংরেজদের ট্যাক্স দিয়ে। তো এই কারণে ইংরেজরা রাগান্বিত হতে শুরু করে, এবং ইংল্যান্ডকে দখলে রাখার জন্য কানটের প্রচুর টাকার প্রয়োজন, মানে বুঝতেই পারছো আর্মিদের পেছনে তো অনেক খরচ হয়। তো এই জন্য ডেনমার্ক থেকে রাজা কানটের এখন প্রচুর টাকা বের করতে হবে। তো গুন্নার তখন জিজ্ঞেস করে, মহারাজ আপনি বলেন আপনার কাছে নাকি আরো রাস্তা রয়েছে, সেটা কি? তো কানট তখন বলে, দেখো আমাদের আরো জমি সরকারি ভাবে কন্ট্রোলে নিতে হবে। তো গুন্নার তখন বলে, তার মানে আমরা কি দখল করবো, জব্দ করবো? কিন্তু দখলকৃত জমি নিলেও তো ফসল ফলাতে অনেক সময় লাগবে। তো কানট তখন বলে, আমরা ফসল সহ জমি দখল করব। তো গুন্নার তখন অবাক হয়েছে এবং বলে, মহারাজ আপনি সত্যি সত্যি এরকম চিন্তা করছেন না তো? তখন কানট বলে, হ্যাঁ আমাদের টাকা লাগবে, আর আমাদের কাছে এটা একটা ভালো রাস্তা, কারণ ট্যাক্স বাড়ানোর জন্য সকল লোক রাগান্বিত হবে। তো দুই একজন যে বড় লোক রয়েছে ওদের জমি যদি আমরা কবজা করি তাতে তো আর সবার উপর প্রভাব পড়ছে না, দুই একজনের স্যাক্রিফাইসে আমার কাজ হয়ে যাচ্ছে। কিন্তু তোমার কাছে যদি কোনো ভালো রাস্তা থাকে আমি নিশ্চয়ই সেটা শুনতে চাইবো। তো গুন্নার তখন বলে, আমাদের কি আর্মিদেরকে ইংল্যান্ড থেকে ডেকে নিয়ে আসা উচিত নয়? তো কানট তখন বলে, না
এরকমটা আমরা কোনোভাবেই করতে পারবো না, কারণ আমরা ইংল্যান্ড ওই সৈন্যের জোরেই দখল করে রেখেছি। আর আমি যেহেতু ইংলিশ না, আমি একজন ডেন্স, তো ইংল্যান্ডের লোকেরা কখনো আমাকে পছন্দ করবে না। আমি শুধুমাত্র ডেন্স ওই আর্মিদের কারণেই ইংল্যান্ডে রাজ করতে পারছি। আর রাজা হয় তরলের মতো, আর একজন রাজা তার বিনা মিলিটারি পাওয়ারে কোনো কিছুই করতে পারবে না। আর এরপর আমরা ক্যাটেলকে দেখি, তো ক্যাটেল আর কি তোমার এখানে এসে পৌঁছেছে, আর এসে শুনতে পাই কিং হ্যারেল মারা গিয়েছে। তো সে বলে কি কিং হ্যারেল মারা গিয়েছে? তো তার বড় ছেলে তখন থরগেল সমতর নাম, সে বলে যে হ্যাঁ 1 সপ্তাহ আগে মারা গিয়েছে, আর এখন অনেক দেরি হয়ে গিয়েছে। তো ওই সময় ক্যাটেল বলে তার মানে আমি যখন ফার্ম থেকে বের হয়েছি তখন সে মারা গিয়েছে। তো থারগেল বলে ওইটাই মনে হয়। তো ক্যাটেল তখন বলে আমি জানতাম না তার শরীর এত খারাপ। আর এরপর সে উদাস হয়ে বক্সের উপর বসে পড়ে আর বলে আমি বিশ্বাস করতে পারছি না, আমি তার জন্য উপহারের পাহাড় নিয়ে এসেছিলাম। তো থারগেল তখন বলে 3 নৌকা ভরে উপহার? তো ক্যাটেল তখন উঠে বলে তুমি যদি এখানে থেকে থাকো তার মানে রাজকুমার কানট এখানেই রয়েছে। তো থরগেল বলে হ্যাঁ অবশ্যই, কারণ আমি তার বডিগার্ড। তো যাই হোক, বারবার আমি ক্যাটেলের বড় ছেলেকে থরগেল বলছি, বাট ওর অ্যাকচুয়াল নামটা দ্বারা আমি একটু গুগল করে নিই। ওর নাম থরগেল না, নাম হচ্ছে থরগিল আর কি, ক্যাটেলের বড় ছেলের নাম। তো যাই হোক, ক্যাটেলের বড় ছেলে থরগিল বলে যে সে এখনো মহলে রয়েছে। তো ক্যাটেল বলে এটাই তো আমার জন্য অনেক ভালো একটা সুযোগ, যেহেতু এখন কিং হ্যারেল বেঁচে নেই, তাহলে আমি ডেনমার্কের এই নতুন রাজার সাথে খুব ভালো সম্পর্ক বানাতে চাই, তুমি কি আমার একটা মিটিং ফিক্স করে দিতে পারো? তো থরগিল তখন হেসে বলে আমি আপনার কাছ থেকে এটাই আশা করছিলাম বাবা, ঠিক আছে আমি দেখি কিছু করছি। আর ক্যাটেল তখন বলে ঠিক আছে আমি অপেক্ষা করবো। আর তারপর সে ওলমার মানে ছোট ছেলেকে ডাকে, আর তারপর সে তার লোকদেরকে জিজ্ঞেস করে ওলমার কোথায় গিয়েছে। তো তখন তার লোক বলে ছোট মাস্টার তো শহরে চলে গিয়েছে। আর ক্যাটেল তখন বলে আমি না বলেছিলাম ওলমারের উপর নজর রাখতে। থরগিল তখন বলে কোনো ব্যাপার না বাবা, ওর 20 বছর হয়ে গিয়েছে, ও এখন বাচ্চা নেই। কিন্তু তখন ক্যাটেল বলে তোর ভাইকে তুই চিনিস না, ও কখনোই বড় হতে পারবে না, দেখে নিস ও শহরে কি করছে, নিশ্চিত কারোর সাথে ধাক্কা ধাক্কি করে ঝগড়া লাগিয়ে দিয়েছে এবং লড়াই করছে কে কার কাছে ক্ষমা চেয়ে বিয়ে নিয়ে। আর এরপর আমরা ওলমারকে দেখি, সত্যি সত্যি ওলমার বলছে যে তুই আমাকে ধাক্কা দিয়েছিস, তুই আমার সাথে পাঙ্গা নিচ্ছিস, তুই আমার কাছে ক্ষমা চা। আর ওই ছেলেটি বলে তুই এগুলো কি বলছিস, আমার যে জিনিস পড়ে গেলো এটা নিয়ে কি করবি, আমি এই কাপড়গুলো বিক্রি করতে চাচ্ছিলাম। ওলমার তখন বলে এটা আমার সমস্যা না, আর এরকম চিন্তা করিস না যে ওই কাপড়গুলো আমি কিনে নেবো, আর তুই আমাকে অপমান করে তুই তোর আসল রং দেখিয়ে দিয়েছিস, আর তুই প্রথম থেকে আমার সাথে ঝগড়া বাঁধাতে চেয়েছিলি তাই না, তুই জাস্ট একটা ফালতু চোর। আর তখন ওই ছেলেটি বলে আমি তোর মতো এত বাজে মানুষ কোথাও দেখিনি, আমি একজন ইমানদার ব্যবসায়ী আমার বাবার মতো, আর আমাকে তুই অপমান করলি। তো ওলমার তখন বলে হ্যাঁ করলাম, তো তুই কি করবি, তুই আমার সাথে লড়াই করতে চাস? আর আমি লড়াইয়ের জন্য সবসময় রেডি থাকি, ফালতু চোর কোথাকার। তো তখন তোমার মনে করো ছেলেটি রেগে যায় এবং ঘুষি মারতে যায়, কিন্তু ওই মুহূর্তে ওলমার করে কি তার তরোয়াল বের করে, আর তরোয়াল দেখে ওই ছেলেটি করে কি ভয় পেয়ে পেছনে সরে যায়। আর তারপর ওলমার ওই ছেলেটির সামনে চিৎকার করে বলে কি হয়েছে, আয় লড়াই কর। আর ওই ছেলেটি তখন বলে এটা ঠিক না। আর তখন ওলমার বলে কি বললি, দুজন পুরুষ যখন লড়াই করে তাদের মধ্যে একজনই বেঁচে থাকে, আর তোর কাছে যেহেতু কোনো হাতিয়ার নেই তার মানে তুই একটা হিজলা। কিন্তু তখনই সেখানে ক্যাটেল আসে এবং বলে আমাকে জিজ্ঞাসা করতে দাও, তোমার কি মনে হয় ওলমার তোমাকে এই তরলটা কে কিনে দিয়েছে? আর তারপর সে জোরে চিৎকার করে এবং বলে আমার গর্ধব ছেলে, তুমি সবসময় কেন লড়াই শুরু করো? আর ওলমার তখন বলে আপনার সমস্যা কি, আপনি আমার লড়াই থেকে দূরে থাকেন। আর তখন ক্যাটেল করে কি তার ছেলেকে একটা ঘুষি মারে এবং ওই ছেলেটাকে বলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আর তোমার লোকসানের জন্য এতটুকু টাকা কি ঠিক হবে? তো এটা দেখে ছেলেটা অনেক খুশি হয়ে যায় এবং বলে আপনাদের সাথে আমার আর কোনো সমস্যা নেই, যথেষ্ট টাকা হয়ে গিয়েছে। কিন্তু তখনই একজন লোক বলে থামো বাগাইস, তাকে বাকি টাকা ফেরত দাও, তোমার কাপড়ের যত দাম তত টাকা নাও। কিন্তু বাগাইস বলে বাবা আপনি এটা দেখছিলেন? আর সে বলে আমি সবই দেখেছি, আমি জাস্ট দেখতে যাচ্ছিলাম তুমি এই লড়াইটা কিভাবে সমাধান করো, কিন্তু আমি হতাশ হয়ে গিয়েছি, তুমি ওর সাথে ঝগড়া শুরু করে দিয়েছিলে। তো বাগাইস তখন বলে আমাকে ক্ষমা করে দেবেন বাবা। তো এরপর আমরা যখন ওই লোকটির চেহারা দেখি আমরা দেখতে পাই ওটা লিফ ছিল, আর লিফ বলে আমার ছেলের তরফ থেকে আমাকে ক্ষমা করে দেবেন, আর আমার নাম হচ্ছে লিফ ফারেকসেন। আর তারপর আমরা লিফ এবং ক্যাটেলকে একসাথে খাবার খেতে দেখি তাদের দুজন ছেলেকে নিয়ে। তো ক্যাটেল তখন বলে ও তার মানে এটা তোমার পালিত ছেলে? লিফ বলে হ্যাঁ এরকম, আর এটা একটা ভাগ্যের খেল ছিল, ভাগ্য ওকে আমার কাছে নিয়ে এসেছে। তো বাগাইস তুমি তোমার নিজের পরিচয় দাও। তো বাগাইস তখন বলে আমার নাম হচ্ছে থরফিন, কিন্তু আপনি আমাকে বাগাইস বলতে পারেন, কেননা সবাই আমাকে বাগাইস নামেই ডাকে। তো ক্যাটেল তখন অবাক হয়ে যায়, বলে কি থরফিন? আমার সাথে একজন কাজ করে ওর নামও থরফিন, ও সবসময় শান্ত থাকে কিন্তু অনেক পরিশ্রমী, এমনকি আমার মনে হয় আমার এই ছোট ছেলের নামটাও থরফিন দেওয়া উচিত যাতে কিছু ভালো করতে পারে। আর লিপ তখন বলে না না তোমার ছেলে অনেক সহজ সরল। আর এরপর ড্রিঙ্ক করে বলে ক্যাটেল জিজ্ঞাসা করার জন্য ক্ষমা করবে, তোমার ওই থরফিন কি একজন গোলাম? তো ক্যাটেল তখন বলে ও তুমি খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছো, কিন্তু আমি আগে ওকে গোলাম হিসেবে পরিচয় দিইনি, কারণ আমি চাইনি যে আমার কথায় কোনো বাজেভাবে উপস্থাপন হোক। কিন্তু লিপ তখন বাগাসকে ধরে বলে আচ্ছা তোমার ওই থরফিন কি নর্ড মানে একটা জায়গার নাম আর কি, এবং ওর কি এই গোল্ডেন রঙের চুল রয়েছে আর গোল চোখ রয়েছে আর বয়স্ক ওর মতোই হবে? তো ক্যাটেল তখন বলে আমি তো অবাক, তুমি আবারও ঠিক বলেছো, কিন্তু তার উচ্চতা একটু কম। আর বাগাসের দিকে বলে বাবা বাবা আর না, সেই পুরোনো হিস্ট্রি আবার শুরু করো না। তার মানে আমরা বুঝতে পারি লিপ এরকম করে থরফিনকে সারাজীবন ভরেই খুঁজছে, মানে কোনো ক্লু পেলেই শুরু করে দেয় আর কি। তো লিপ তখন বলে আচ্ছা ওকে আইসল্যান্ডের এবং পুরনো যোদ্ধা ছিল? তো এবার ক্যাটেল বলে তুমি যদি এই প্রশ্ন আমাকে করে থাকো তাহলে আমি বলবো ওর শরীরে আমি অনেক তরলের আঘাতের চিহ্ন দেখেছি। তো বাগাইস তখন আবার বলে বাবা বেশি আশা করো না, আমার জন্য ওরকমটা না হয় যেমনটা আমার সাথে হয়েছিল। তো আমরা এই কথায় বুঝতে পারি যে এই থরফিনকেও হয়তো আমাদের লিপ আমাদের আসল থরফিন মনে করে আর কি দত্তক নিয়েছিল আর কি, বা লালন পালন করছে আর কি। তো যাই হোক লিপ তখন আবার বলে তুমি যা বলছো সবকিছু একদম ম্যাচ করছে। তো ক্যাটেল তখন জিজ্ঞাসা করে তুমি তার উপরে তো আগ্রহ দেখাচ্ছ কেন, আমি কি এটা জানতে পারি? লিপ তখন বলে তাকে আমি অনেক বছর ধরে খুঁজছি, কারণ সে আমার একজন বন্ধুর ছেলে, কিন্তু পরে সে গোলাম হয়ে গিয়েছে, কিন্তু আজও তাকে আমি খুঁজে পাইনি। আর এরপর আমরা লিফকে তার জাহাজে দেখি, আর তার বড় ছেলে তাকে জিজ্ঞাসা করে কি বলেন আমরা কোথায় যাচ্ছি? তো লিফ তখন বলে আমি চিন্তা করেছি আমরা একটু ঘুরে যাই, অ্যাকচুয়ালি ক্যাটেলের ফার্মে আমরা কিছু সময়ের জন্য
জন্য থামবো। তো বড় ছেলে তখন জিজ্ঞাসা করে এখান থেকে কতটা দূরে ক্যাটেলের ফার্ম। তো লিভ তখন বলে ক্যাটেল বলেছে বাতাস যদি আমাদের সাথে থাকে 5 দিন আমরা সেখানে পৌঁছতে পারবো। আর তখন মল চিৎকার করে বলে মানে বড় ছেলে তার মানে আমরা পুরো 10 দিন হারিয়ে ফেলবো, এটা একটা বিরক্তিকর যে আপনি সবসময় থরফিন করে এখনো ঘুরছেন। তো এই কথা পরে লিভ বলে আমার কথা শুনো মলস, এই থরফিন আলাদা, আমার কাছে মনে হয় এটাই আসল থরফিন হবে। তো মলস তখন বলে আমি পুরো ক্লান্ত, আমি অনেক থরফিন শুনেছি, আর তাছাড়া আমরা যদি এখন না যাই আমাদের বাড়ির দিকে তাহলে গ্রিনল্যান্ডের সমুদ্র বরফে জমে যাবে, আর 10 দিন পরে যদি বাতাস আর আবহাওয়া আমাদের সাথে না থাকে আমরা কি করব? আমাকে ক্ষমা করবেন বাবা, এবার আমি আপনাকে সাথ দিতে পারছি না, আর আপনাকে ওই কথা বুঝতে হবে। তো লিভ এই কথা শুনে হতাশ হয়ে যায়। আর এরপর আমরা রাজমহলের দৃশ্য দেখি। তো ক্যাটেল বলে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি, মহারাজ আমাদের সাথে দেখা করার জন্য এত তাড়াতাড়ি রাজি হয়ে গিয়েছেন, কেননা আমরা কালকেই তো রিকোয়েস্টটা দিয়েছিলাম। তোমার তো দেখি এখানে অনেক পর, আর এটা দেখে আমি অনেক খুশি হয়েছি থরগিল। তো তখন থরগিল বলে সত্যি বলতে আমি নিজেও তো অবাক হচ্ছি, কারণ মহারাজ কালট অনেক ব্যস্ত মানুষ, কিন্তু আপনার দেখা করার পারমিশন এত তাড়াতাড়ি দিয়ে দিল, হতে পারে আপনার উপহার তার পছন্দ হয়েছে। তো ক্যাটেল তখন বলে তুমি একদম ঠিক বলেছো, এটা আমাদের দক্ষিণের জমির পাওয়ার, আমাদের ফার্ম সবচেয়ে বড় আর সুন্দর, আর আমি আশা করি আমরা এই রাজার সাথেও চুক্তি করবো এবং সে অনেক খুশি হবে। আর তখনই বাইরে দাঁড়ানো সৈনিক বলে ক্যাটেল এবং তার পরিবার এখন ভেতর যেতে পারে। তো এরপর ক্যাটেল দাঁড়িয়ে বলে ওলমার যাই করে ভেতরে গিয়ে কিন্তু ভদ্র থাকবে। আর এরপর আমরা দেখি কানটকে তার সিংহাসনে বসে থাকতে, আর ক্যাটেলরা 3 জন হাঁটু গেড়ে বসে পড়ে তার সামনে। তো কানট তখন বলে ক্যাটেল আমি তোমার উপহার দেখেছি, সবগুলো অনেক হাই কোয়ালিটির ছিল, তো আমি খুব খুশি হয়েছি। তো ক্যাটেল তখন বলে জি মহারাজ, আপনি আমার উপহার গ্রহণ করেছেন, আমি অনেক খুশি। তো কানট তখন জিজ্ঞাসা করে এইসব শস্য কি তোমার জমিতে চাষাবাদ করা হয়েছে? ক্যাটেল বলে জি মহারাজ, এবং আপনার বড় ভাই কিং হ্যারেলও আমাদের পরিবারের প্রোডাক্টে অনেক খুশি হতো। তো কানট তখন বলে চিন্তা করো না, আমার ভাই বাবা যে কাজ করেছে সেই কাজের নিয়ম বদলানোর আমার কোনো নিয়ত নেই। কিন্তু কানুর যেহেতু মুখে কথা বলেছে বুঝতেই পারছো ও যে খারাপ। তো কিন্তু তারপরেও কারণ মুচকি এসে বলে তোমার মতো শক্তিশালী কৃষক আমাদের ডেনমার্কের গুপ্তধন, আমাদের দেশকে আরো শক্ত বানানোর জন্য তোমাদের এইভাবেই কাজ করে এগিয়ে যেতে হবে। তো ক্যাটেল তখন বলে মহারাজ আমি আপনার এই কথা শুনে ধন্য হয়ে গিয়েছি, আর আমি ভরসা করছি যে ভবিষ্যতে আপনি এরকম আমাদের উপর দয়া করবেন। কিন্তু তখনই ওলমার দাঁড়িয়ে যায়, আর তখন গুন্নার বলে তুমি কি বুঝতে পারছো তুমি মহারাজের সামনে দাঁড়িয়েছো, নিজের হাঁটু গেড়ে বসো। তো ক্যাটেল তখন ওলমারকে বলে তুমি কি করছো ওলমার? আর তারপর সে রাজা কানটকে বলে আমার এই ছেলের ব্যবহারের জন্য আমাকে প্লিজ ক্ষমা করবেন, আসলে ওর মাথায় একটু সমস্যা আছে। কিন্তু তখনই ওলমার বলে মহারাজ আমার একটা অনুরোধ রয়েছে, প্লিজ আমাকেও আপনাদের সেনাতে নিয়ে নিন। অন্য শব্দে যদি আমি বলি আমি আমার ভাইয়ের মতো আপনার বডিগার্ড হতে চাই। তো এই কথা শুনে তো ক্যাটেল এবং ক্যাটেলের বড় ছেলে দুজনে অবাক হয়ে যায়। আর তারপর ওলমার আরো বলা শুরু করে আমি অনেক পরিশ্রম করেছি, আর আমি প্রতিজ্ঞা করছি আমি আপনার অনেক কাজে আসবো, আপনি যদি চান তাহলে এখন আমি সবার সামনে আমার স্কিল দেখিয়ে দিব। আর তারপর সে করে কি তার তরোয়াল বের করতে লাগে। চিন্তা করো মহারাজার সামনে তরোয়াল, কিন্তু ক্যাটেল তখন তাকে ধরে ফেলে এবং বলে বোকা কথাকার, মহারাজার সামনে তরোয়াল বের করে কে? আর ওলমার তখন বলে আপনি এই সব কিছু থেকে দূরে থাকুন বাবা, আমি লড়াই করতে চাই, আমি দেখাতে চাই আমার শক্তি। আর এটা দেখে গুন্নার বলে কি সমস্যা? আর তারপর কানটকে জিজ্ঞাসা করে এখন কি করবো মহারাজ? তো কানট তখন বলে এটা কোনো ব্যাপার না গুন্নার, আমি দেখিও কিভাবে তরোয়াল চালায়। তো এটা শুনে তো মনে করো ক্যাটেলরা 3 জনে অবাক হয়ে যায় যে মহারাজ রাগেনি, কিন্তু আমরা তো জানি এই বর্তমান কানট কত ভয়ঙ্কর, ওর মাথায় প্ল্যান ছাড়া কোনো কিছু করে না। তো কানট এরপর করে কি ওলমারের সামনে একটা মৃত শূকর রেখে দেয়, মানে রোস্ট করা শূকর, এবং বলে এটা আমার সৈনিকদের খাবার, তো তুমি এটাকে একজন মানুষ মনে করে কাটো, আমি তোমার তরলবাজি দেখতে চাই। তো এরপর ওলমার করে কি জি আমি এখনই কাটছি। আর তারপর সে তার তরল শূকরের উপর সেট করে। তো উলফ এখানে দেখছিল যে ওলমার চোখ বন্ধ করে রয়েছে, কিন্তু হঠাৎই করে ওলমার চোখ খোলে এবং জোরে জোরে চিৎকার করা শুরু করে, এবং এমন চিৎকার করা শুরু করে যে মহলের বাইরের লোকজন একসাথে জড়ো হতে শুরু করে যে কি হচ্ছে এখানে। তো আমি ভিডিও এডিটরকে রিকোয়েস্ট করবো জোর চিৎকারটা একটু শোনানোর জন্য। তো যাই হোক আমরা দেখি ও শুকুরটাকে এমন ভাবে কাটছিল যেভাবে মানুষ কলার দিয়ে গাছ কাটে। তো নিজের ছেলের এরকম গর্ধাবি দেখে ক্যাটেল করে কি নিজের মুখ লুকিয়ে ফেলে, থরগিলো লজ্জায় পড়ে যায়, আর উলফও অবাক হয়ে যায়। আর তারপর কানট বলে ব্যাস থামো, আমি তোমার যোগ্যতা বুঝতে পেরেছি। তো এখানে আমরা দেখতে পারি ওলমার অনেক চেষ্টা করেছে কিন্তু আসলে শুকুরটা কাটতেই পারেনি। আর তারপর হাবাতে হাবাতে বলে এই শুকুরের হাড় তো অনেক শক্ত, এই জন্য কাটতে পারিনি। মানে চিন্তা করো হাড় কই আসবে, প্রথমে তো মাংস, তাই কাটতে পারিনি। তো কানট তখন বলে কোনো ব্যাপার না, তোমার নাম ওলমার তাই না, আমি ক্যাপ্টেনের সাথে কথা বলে তোমাকে আমার গার্ড বানানোর ব্যাপারে অনুরোধ করবো এবং এই ব্যাপারে বিচার করবো, আর তোমাকে কাল ডিসিশন জানিয়ে দেবো, আর ততক্ষণ এই শহরের মহলের আশেপাশে থাকবে, ঠিক আছে? তো এই কথা বলে সে চলে যায়। আর এরপর রাতে আমরা ক্যাটেলকে তার বিছানায় কান্না করতে দেখি, মানে তার ছেলের এই কর্মকাণ্ডে সে লজ্জায় কান্না করছে যে মহারাজ কি ভাববে, এসেছিল ভালো সম্পর্ক করতে। আর এদিকে থরগিল বলে ওলমার তুমি তোমার লিমিট সর্বোচ্চ ক্রস করে ফেলেছো, তোমার এই কাজের জন্য বাকি সব সৈনিকরা আমাকে নিয়ে মজা করবে। আর আমরা ওলমারকে মন খারাপ করে বসে থাকতে দেখি। আর তারপর থরগিল বলে আসলে যারা নির্বতার ভীতু ওরা কখন কোন কাজ করবে এটা আগে থেকে প্রেডিক্ট করা কঠিন, কিন্তু তারপর যেহেতু তুমি এটা করে ফেলেছো এখন তার কিছু করার নেই, সামনে থেকে খেয়াল রেখো যাতে আমাদের পরিবারের আর মান সম্মান নষ্ট না হয়। তো এই কথা শুনে ওলমার সেখানেই কান্না করতে থাকে। আর এই দিকে আমরা দেখি উলফ কানটকে বলে ওর মতো মানুষ তো কমন, এরা এমন একটা মানুষ দুর্বল কিন্তু ইগো দিয়ে ভরা থাকে, তার কোনো স্কিল থাকে না, কোনো যোগ্যতা থাকে না, আর এইরকম মানুষ যুদ্ধের ময়দানে সবার আগে মরে। তো এরকম একটা মানুষকে আমি আমার নিচে নিয়ে কাজ করবো না। কিন্তু তখনই কানট বলে দেখো তুমি সব গার্ডের ক্যাপ্টেন, এই কারণে আমি তোমার বিচার বুঝতে পারছি, কিন্তু তুমি আলাদা পার্সপেক্টিভ থেকে অন্য নজরে বলো যে কিভাবে ওকে ব্যবহার করা যেতে পারে। তো উলফ তখন বলে হ্যাঁ এই ছেলে আমাদের অনেক কাজেও আসবে, কারণ একে তো
গর্ধব। তো কানর তখন বলে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, ও খুবই গর্ধব এবং বোকা, তো আমরা যা চাইবো ওকে দিয়ে আমরা সেরকমই করাতে পারবো। তোল তখন জিজ্ঞাসা করে তাহলে কি আমরা প্ল্যান শুরু করতে যাচ্ছি মহারাজ? তো কানর তখন বলে হ্যাঁ, আমার রাজ্য অভিষেক এখনো হয়নি, আর এখন যদি আমি কোনো কিছু করি আমার উপর আসবে না সেটার প্রভাব, আর এই সুবর্ণ সুযোগটাকে আমি হাতছাড়া করতে পারি না। তবে হ্যাঁ, ক্যাটেলের জন্য আমার অনেক খারাপ লাগছে, কিন্তু স্যাক্রিফাইস তো কাউকে করতেই হবে, একজনের জন্য আরো বেশি মানুষ শান্তিতে থাকতে পারবে, তো এর জন্য ওর এটার মূল্য দিতেই হবে। তো আমরা এখন ক্যাটেলের ফার্মটা দখল করতে চলেছি, আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। মানে চিন্তা করো ভাই, সিরিয়াসলি জাস্ট কল্পনা করো যে কি এপিসোড দেখলে, এটা রিয়েল লাইফ স্টিল এরকম অবস্থা এক্সিস্ট করছে পুরো ওয়ার্ল্ডে। প্রত্যেকটা সাধারণ মানুষ এখন ইনসিকিউর বোধ করে, তার চেয়ে যে ক্ষমতাধর নেতা, তার চেয়ে যে ক্ষমতাধর পাবলিক বা বড় লোক বা পুলিশ সবার সাথে সম্পর্ক রাখতে চায়। মানে আমি বর্তমান অবস্থার কথা বলছি, কিন্তু ওই বড় মানুষরা যখন সুযোগ পায় তারা কিন্তু এভাবেই মেরে দেয়, তুমি যত ভালো ব্যবহার করো না কেন, তাদের যখন মারার টাইম হবে, তোমাকে ইউজ করার টাইম হবে, তোমাকে ঠিক মতো ইউজ করে দেবে। তুমি যদি এখন সোশ্যাল মিডিয়া দেখো তাহলে লক্ষ্য করে দেখবে যে সবার ভেতরে ইনসিকিউর জিনিসটা অনেক বেশি। ছোট ছোট পোলাপান জন্ম নেই বড় ভাইয়ের ব্যাকআপ লাগবে, মানে রাজনৈতিক অভিভাবক, তারপর যারা ব্যবসায়ী তারা যাতে শান্তিতে ব্যবসা করতে পারে তার জন্য তাদের একটা শক্তিশালী পার্সন বা রাজনীতিবিদের সাথে সম্পর্ক রাখতে হয়, বা থানা পুলিশ। সেই জিনিসটা যে আজকে এরকম না, ক্যাটেলকে দেখে আমরা বুঝলাম যে এগুলো হাজার বছর আগে থেকে চলে আসছে, এবং সাধারণ মানুষরা বরাবরই মনে করো যে শক্তিশালী যে মানুষ রয়েছে তাদের ইন্টারেস্টের জন্য, তাদের লাভের জন্য স্যাক্রিফাইস হয়ে যায়। তো যাই হোক, বুঝতেই পারছো ক্যাটেলের কপালে কি রয়েছে। তো ক্যাটেলের জন্য আমার সত্যি অনেক খারাপ লাগে, খুবই ভালো একটা মানুষ ক্যাটেল, নিঃসন্দেহে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ করে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।